সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিখাতায়। আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পুঁজিবাজারে বাইব্যাকে ফায়দা হবে। আর এই প্রসঙ্গে আলোচনা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা বিলাল, এবং তিনি একজন পুঁজিবাজার বিশ্লেষকও বটে। মোস্তফা বিলাল, স্বাগত জানাচ্ছি আপনাকে তালিখাতা অনুষ্ঠানে। জি, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পুঁজিবাজারে বাইব্যাকে ফায়দা হবে কিনা। এখন বাইব্যাক বিষয়টা কি সেটা যদি শুরুতে একটু পরিষ্কার করে দেন, তাহলে যারা অনুষ্ঠানটি দেখছেন বুঝতে সুবিধা হবে। বাইব্যাক মূলত হচ্ছে যে একটা কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, পরবর্তীতে কোম্পানি নিজস্ব আর্নিংস থেকে, নিজস্ব রিটেন আর্নিংস বলেন বা রিজার্ভ থেকে যদি ওই কোম্পানির শেয়ার কিনে নেয়, তখন ওই কোম্পানির ক্যাপিটালটা, পেইড আপ ক্যাপিটালটা কমে যায়। সো ওইটাই কোম্পানি দ্বারা বা কোম্পানি কর্তৃক কোম্পানির শেয়ারটা কিনে নেওয়াটাই হচ্ছে বাইব্যাক। আমরা যদি খুব সহজভাবে বলতে চাই যে সে ধরেন একটা কোম্পানি যখন লিস্টেড হলো বা আফটার লিস্টিং, এখন অ্যাট প্রেজেন্ট মানে পুঁজিবাজারে এলো, পুঁজিবাজারে এলো, এখন বর্তমানে তার পেইড আপ ক্যাপিটাল আছে মনে করেন 100 কোটি টাকা। সো তাহলে তার আমরা বলতে পারি নাম্বার অফ শেয়ার 10 টাকা করে ফেস ভ্যালু হলে 10 কোটি শেয়ার আছে। এখন কোম্পানি দেখলো যে বিভিন্ন কারণে এটা কোম্পানি ডিসিশনটা নিতে পারে যে ভবিষ্যতে যদি আমি মনে করি যে আমার ব্যবসা কমে যেতে পারে, শেয়ার হোল্ডারদেরকে, যে আমার বিজনেস গ্রোথ যদি কমে যায়, শেয়ার হোল্ডারদেরকে আমি প্রেজেন্ট যে কন্টিনিউয়াস রেটে ডিভিডেন্ড বা রিটার্ন দিয়ে আসছি, এটা ভবিষ্যতে হ্যাম্পার হতে পারে। বাট আমার এই মুহূর্তে ফিনান্সিয়াল হেলথ খুব ভালো, আমার রিজার্ভ আছে, এই রিজার্ভের টাকাটা আমি খুব ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারছি না। তো তখন অনেক সময় কোম্পানি কি করতে পারে, আমি মনে করেন 1 কোটি শেয়ার মার্কেট থেকে কিনে নিলাম, তখন আমার পেইড আপ ক্যাপিটাল হয়ে যাবে 9 কোটি। তো সো আমি যদি 10% শেয়ার কিনি এবং ভবিষ্যতে আমার আর্নিং যদি 10% রিডিউস করে, তারপর আমার ইপিএস প্রেজেন্ট লেভেলে থাকবে এবং শেয়ার হোল্ডারদেরকেও প্রেজেন্ট রেটে ডিভিডেন্ড দিতে পারবো। এইটা হচ্ছে মূলত বাইব্যাকের যদি আমরা ডিফাইন করি। এখন পুঁজিবাজারে কখন বাইব্যাক করার দরকার হয় বলে মনে করেন? আবার ধরেন এটা আরো অনেক ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটা আপনি আরো বিভিন্ন কারণে ইউজ করতে পারেন। সে যদি আমি মনে করি যে একটা কোম্পানি খুব শেয়ারটা, আমার কোম্পানির শেয়ারটা খুব আননেসেসারিলি বা ইরেশনালি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তো তখন যদি আমি কিনে নেই, তখন মার্কেটে ফ্রি ফ্লোটটা কমে যাবে, হ্যাঁ, তখনও তার প্রাইসে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তারপরে যদি আমি মনে করি যে আমার ওই যে মূলত যেটা করে বাইব্যাকটা সাধারণত করে যে কোনো কোম্পানি যদি ফিল করে যে তার ফিউচার ইনকামটা প্রেজেন্ট রেটে ডিভিডেন্ড দিতে পারবে না বা আর্নিংসটা শেয়ার হোল্ডারদের প্রেজেন্ট রিটার্নটা দিতে হ্যাম্পার হবে, তখনই সাধারণত কোম্পানির ওই যে, এবং রিজার্ভ, কোম্পানি যদি রিজার্ভ থাকে, সেই রিজার্ভ দিয়ে কোম্পানির ওই বাইব্যাক করে মার্কেটে আউটস্ট্যান্ডিং শেয়ারটা কমায় নিয়ে আসে। মানে বাইব্যাক কোম্পানিগুলো চাইলেই করতে পারে, পরিচালকরা করতে পারে, কিন্তু আপনাকে আইন দরকার, কিন্তু বাইব্যাক করতে পারে। এটা বাইব্যাক করার জন্য কি ল রয়েছে? আমাদের জানা মতে এটা আমাদের দেশে এর আগে একবার আলোচনা হয়েছিল, বাট এখনো পর্যন্ত আসলে আমাদের কোনো এই সংশ্লিষ্ট কোনো আইন সম্ভবত এখনো পাস হয়নি আর কি। আচ্ছা, তার মানে চাইলেও কোম্পানিগুলো, পরিচালকরা এখন চাইলেও তাহলে মার্কেট না, থেকে আপনি এখানে বাইব্যাক কিন্তু নট, এই জিনিসটা একটু বুঝতে হবে আমাদের ভিতর, হয়তো আমরা একটু ভুল করি বুঝতে। বাইব্যাক যেটা পিওরলি বাইব্যাক যেটা, সেটা বাই দ্য কোম্পানি, এখানে কিন্তু ডিরেক্টরদের কোনো ব্যাপার নেই। আচ্ছা, বুঝতে পারছেন যে কোম্পানি কিনবে, কোম্পানি তার নিজস্ব সোর্স থেকে, নিজস্ব রিজার্ভ থেকে, নিজস্ব রিটেন আর্নিংস থেকে ওন কোম্পানির শেয়ারটা কিনবে নিজের, মানে যে এক্স কোম্পানির শেয়ারই কিনবে। এইটা হচ্ছে পিওর বাইব্যাক। আচ্ছা, ডিরেক্টররা কিনবে না, এটা ডিরেক্টররা কিনবে না, স্পন্সররা কিনবে না। স্পন্সররা এটা আবার আলাদা রেগুলেশন, হ্যাঁ, বা আলাদা ইম্প্যাক্ট। মনে করেন যে আমি মানে আমরা যেটা জানি আইনগতভাবে একটা কোম্পানি এবং তার ডিরেক্টর বা শেয়ার হোল্ডাররা ইজ সেপারেট এন্টিটি, লিগ্যাল এন্টিটি। তো কোম্পানি যখন তার নিজস্ব রিসোর্স দিয়ে নিজস্ব শেয়ার কিনবে, সেইটা হচ্ছে বাইব্যাক। আর একটা বাইব্যাক আমরা বলতে পারি যে ডিরেক্টররা শেয়ার কিনে নিবে বা স্পন্সররা শেয়ার কিনে নিবে, মার্কেট থেকে কিনে নিবে, সেটা আপনি এক ধরনের বাইব্যাক বাই ডিরেক্টরস আর শেয়ার হোল্ডার্স বলতে পারেন, বা স্পন্সর, সেটাও হতে পারে, সেটাও হয়। এখন ডিরেক্টররা কখন কিনবে, হ্যাঁ, বাইব্যাক কখন কিনবে, বা আমরা তো এটার জন্য তো আমাদের এক্সিস্টিং রেগুলেশন আছে, এবং আপনি কিন্তু মাঝে মাঝে দেখবেন যে অনেক ডিরেক্টররা বাই করতে গেলেও একটা ডিক্লারেশন দিতে হয়, সেল করতে গেলেও ডিক্লারেশন দিতে হয়। তো
তো সেটা কিন্তু অলরেডি আমাদের মার্কেটে আছে, হচ্ছে, মানে টাইম টু টাইম বিভিন্ন ডিরেক্টররা তার শেয়ার কিনছে। এটা কি কারণে কিনে? কতগুলো কারণে কিনতে পারে। একটা তো যে আপনার এসিসি এখন একটা রেগুলেশন করে দিয়েছে যে যদি কেউ ডিরেক্টর হতে চায় তাকে মিনিমাম 2% হোল্ডিং থাকতে হবে। এখন আমার মনে করেন আছে 1.5%, আমি ভবিষ্যতে আমি ডিরেক্টর ডিরেক্টর হতে হবেন, চাই, যে কারণে আপনাকে তখন তো এখন আমাকে থেকেই বাজার থেকে কিনতে শেয়ার হবে, কিনে বাজার হোল্ড থেকে করতে হবে। কিনতে হবে। কারণ এই কোম্পানি তো নতুন করে শেয়ার ইস্যু করবে না আমার জন্য, সেটার তো আবার নতুন প্রসেস আছে, তাহলে তখন আমাকে মার্কেট থেকে কিনতে আচ্ছা, হবে। বাইব্যাক কখন মার্কেটের জন্য দরকার হয়? যেমন যখন ধরুন একটি কোম্পানি মার্কেটে এলো, ফেস ভ্যালু ফিক্সড প্রাইসে এলো 10 টাকা, হুম, যখন 10 টাকা থেকে কোম্পানি 3 টাকায় চলে আসলো, হুম, তখন তো আসলে আর ডিরেক্টর স্পন্সরদের খুঁজে পাওয়া যায় না এই শেয়ার কিনে নেওয়ার জন্য। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে কি হয়, যে সেবি নিয়ন্ত্রক সংস্থা তারা হচ্ছে বাধ্য করে, যারা স্পন্সর যারা ডিরেক্টর তাদেরকে বাধ্য করা হয় যে তোমার যখন ফিক্সড প্রাইসে তুমি যখন 10 টাকা এসেছো পুঁজিবাজারে, 10 টাকা থেকে যখন তোমার কোম্পানির শেয়ার যখন 2 থেকে 3 টাকা হয়ে গেছে, তখন সেবি বাধ্য করে স্পন্সর ডিরেক্টরদেরকে এই শেয়ার বা কোম্পানিকে এই শেয়ার কিনে নেওয়ার জন্য। হ্যাঁ, সেটি করলে বরং আমাদের এখানে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের এক ধরনের সুরক্ষা দেওয়া হয়, যারা ওই শেয়ারটি কিনে যারা ক্ষতিগ্রস্ত এখন ছিলেন। এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নিয়ে আমরা বাকি আলোচনায় ফিরে আসছি। দর্শক, আমাদের হাতে আলোচনার বিষয়টি প্রতিবেদন রয়েছে। বন্ধ হয়ে যাওয়া কোম্পানির শেয়ারও লেনদেন হচ্ছে ঢাকার পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের স্বার্থে এসব কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের জন্য শেয়ার বাইব্যাক করার আইন করার কথা বলছেন বিশ্লেষকরা। তবে আপাতত সমাধান হিসেবে দ্রুত তালিকাচ্যুত করতে হবে এদেরকে। কোম্পানি বন্ধের পেছনে উদ্যোক্তা পরিচালকদের কোনো অনিয়ম রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। শেয়ার বাজারে তালিকাভুক্তির মাত্র 2.5 বছরের মাথায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায় বস্ত্র খাতের 2টি কোম্পানি, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং এবং সিএনএ টেক্সটাইলসের। সম্প্রতি কোম্পানি দুটির প্রধান কার্যালয় এবং কারখানাও বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিদর্শক দল। কোম্পানি বন্ধের পেছনে উদ্যোক্তা পরিচালকদের কোনো অনিয়ম থাকলে তাদের শাস্তির পক্ষে এই বিশ্লেষক। স্পন্সর ম্যানেজমেন্ট যদি আপনার ব্যাড প্র্যাকটিস করে এবং তার কারণে যদি আপনার মানে কোম্পানিটা প্রবলেমে পড়ে যায়, তাহলে সাধারণ বিনিয়োগকারীরা কি তাহলে তাদের এই যে যথেচ্ছ ব্যবহারের জন্য যে লস হলো সেটা কারণে নেবে? তো সে জায়গাতে আপনার মানে এই রেগুলেটরকে দেখতে হবে যে কেন হয়েছে, এবং যদি স্পন্সরদের যদি গাফলতি থাকে, যদি ম্যানেজমেন্টের গাফলতি থাকে, তাহলে পানিশমেন্ট দিতে হবে। এইসব কোম্পানিকে দ্রুত তালিকাচ্যুত করাই সমাধান, মত বিএসইসির সাবেক চেয়ারম্যানের। যে সমস্ত কোম্পানি স্বাভাবিক কারণে সম্পূর্ণ কোনো মোটিভেটেড কারণে না, সাধারণভাবে কোনো সত্যি কোনো লস করে দেউলিয়া হয়ে গেছে এবং এটা রিগেইন করার কোনো সম্ভাবনাই নাই, সেক্ষেত্রে ডিলিস্ট করে দেওয়াটাই ভালো। বন্ধ কোম্পানির শেয়ার উদ্যোক্তা পরিচালকদেরই বাইব্যাক করতে হবে, এমন আইনের পক্ষে বিশ্লেষকরা। অন্যান্য দেশে যেভাবে আইন আছে ওই আইন যদি ফলো করেন, ফর এক্সাম্পল আপনি যদি ইন্ডিয়ান জুরিসডিকশনের সেবির যে আইন আছে, বিনিয়োগকারী যারা এই কোম্পানির শেয়ার কিনেছিল তাদেরকে এই টাকাটা পে অফ করতে হবে। তাদের কাছ থেকে কারা কিনবে? অনলি স্পন্সর ডাইরেক্টর, স্পন্সর শেয়ার হোল্ডার, তারা কিনবে। তবে বন্ধ কোম্পানির বড় রকমের লোকসান থাকলে সেখানে ক্ষতিপূরণের আশা নেই বিনিয়োগকারীদের। লিকুইডেশন যদি হলো, এখন কোম্পানির যদি অ্যাসেটের থেকে লায়াবিলিটি বেশি থাকে, তাহলে তো যারা শেয়ার হোল্ডার তাদের কোনো লাভ হচ্ছে না, কারণ ডিস্ট্রিবিউটেবল কোনো অ্যাসেটই তার নাই। সেক্ষেত্রে ডিলিস্ট করা বা লিকুইডেশনে যাওয়া ইনভেস্টরের জন্য একই ব্যাপার। এমন আরও 4টি কোম্পানি তালিকাচ্যুত করার জন্য বিএসইসির কাছে আবেদন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আপনারা রিপোর্টটি দেখলেন, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মোস্তফা বিলাল, প্রতিবেদন আপনি দেখলেন বিষয়টি। এখন 2টি কোম্পানির কথা মেনশন করে প্রতিবেদন করা হয়েছে, আরও 4টি কোম্পানির কথা বলা হয়েছে যেগুলো ডিলিস্ট করার জন্য আসলে বিএসইসির কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিএসইসি বললে ঢাকা স্টক এক্সচেঞ্জ 4টি কোম্পানিকে ডিলিস্ট করে দেবে, ডিলিস্ট করে ওটিসিতে পাঠিয়ে দেবে। আর যে 2টি কোম্পানির কথা বলা হয়েছে, একটি তুংহাই নিটিং, একটি সিএনএ টেক্সটাইল, এই 2টি কারখানা মার্কেটে এসেছে আসার 2.5 বছরের মাথায় এদের কার্যক্রম বন্ধ। পরিদর্শক দল গিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, তাদের প্রধান কার্যালয় এবং কারখানায় সবই তারা বন্ধ পেয়েছে। এখন এই বন্ধ কোম্পানির শেয়ার কিন্তু মার্কেটে লেনদেন হচ্ছে। এই শেয়ার কারা কেনাবেচা করে, চলতে দেওয়া উচিত কিনা এই লেনদেন? এখন একটি ব্যাপার তো ধরেন, একটা কোম্পানি যদি লিস্টেড থাকে তাহলে লেনদেন তো চলবেই, কিন্তু এখন কোম্পানির উৎপাদন লেনদেন নেই, বন্ধ করার একটাই কোম্পানি উপায়, বন্ধ হয়ে হ্যাঁ না, গেছে। একটা লেনদেন বন্ধ করার তো আপনাকে আইন মাফিকই যেতে হবে। হ্যাঁ, তা সেখানে এসিসি বা ডিএসসি তাদের যে আইন, সংশ্লিষ্ট আইনের ক্ষমতা বলেই তার লেনদেন বন্ধ রাখতে পারে পরে টেম্পোরারি পিরিয়ড। তারপরে তারা ইনভেস্টিগেট করতে পারে যে আসলে এখানে কি কি অনিয়ম ঘটেছে।
যেটা আমাদের একজন বিশ্লেষক বলছিলেন যে রিয়েলি বিজনেস প্রবলেমের কারণে যদি কোম্পানি বন্ধ হয়ে থাকে তাহলে সেখানে তো আসলেই খুব বেশি কিছু করার সুযোগ কিন্তু এর নেই। আগে আমরা দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ অনেক ধরনের অভিযোগে ট্রেড বন্ধ করে দেয় জি, জি। শেয়ারে। তো বন্ধ কোম্পানির ট্রেড কেন বন্ধ করে দেয় না? হ্যাঁ, সেটাই বলছি যে এই যে রেগুলেটরদেরকে তো এইখানে আইন প্রয়োগে মানে কি বলা যায়, জাস্টিস মেনটেন করতে হবে। মানে আমি এক একজনের জন্য আইন এক একভাবে ইমপ্লিমেন্ট করব, যেটা আমার মনে হয় যে সার্বিকভাবে আমাদের দেশেরই একটা বড় সমস্যা। যে এখানে আইন বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম আইন আছে, বাট প্রয়োগটা আপনার জন্য একরকম, আমার জন্য আর এক রকম, আবার একজন আরো প্রভাবশালী ব্যক্তির জন্য আর এক রকম। তো এই জিনিসটা আসলে কাম্য না। হ্যাঁ, কোনো সুস্থ স্বাভাবিক সভ্য দেশে এটা কিন্তু কাম্য না। আইনটা করাই হয় কিন্তু সকল নাগরিকের জন্য সেটা সমানভাবে প্রযোজ্য হবে। তা আপনি যদি প্রযোজ্যের বেলায় ডিসক্রিমিনেশন করেন তাহলে এর রেজাল্ট তো ডেফিনেটলি খারাপ হবে। এখন সেটা আমাদের বন্ধ ভোগ করতে হবে। কোম্পানির শেয়ার আপনারা সবসময় বলেন যে শেয়ার কিনতে হবে আসলে কোম্পানির লেনদেন হ্যাঁ, এখন দেখে, বন্ধ তারপর কোম্পানির লেনদেন কোম্পানির কি অবস্থা সেগুলো দেখে সবকিছু। সো এখানে কিন্তু যে বন্ধ কোম্পানির আর কি দেখার রয়েছে বিনিয়োগকারীদের, কিন্তু তারপর কারা কেনা বেচা করছে? হ্যাঁ, ওইটাই আমি আসছি যে এখন বন্ধ কোম্পানির ব্যাপারে কি নেওয়া যাবে, এগুলোর কিন্তু সমাধান ডিএসসির লিস্টিং রুলেও আছে, এসিসির বিভিন্ন ইস্যু আছে। যে বন্ধ হলে আপনি কি ভাবে অ্যাকশনে যাবেন সেইগুলো কিন্তু আছে। সেটা যদি আমরা ইম্পার্শিয়ালি ইমপ্লিমেন্ট করি সবার জন্য সমানভাবে, তাহলে বোধহয় এই প্রশ্নগুলো খুব বেশি রেইজ হবে না। আর ওই যে যেটা বললো না, যখন বন্ধ জেনুইন বিজনেস কোম্পানির যদি ট্রেড যখন মার্কেটে চলতে দেওয়া হয় তখন কি এটা মানে মনে হয় না যে উদ্দেশ্য প্রণোদিত? না, এখন ওই যে বন্ধটাও দেখতে হবে যে কি কারণে হয়েছে। বা এর তো পেছনে এখানেই তো কারসাজি আপনার যে রয়েছে। ধরেন এখানেই তো আমাদের রেগুলেটরদেরকে ভূমিকা রাখতে হবে যে বন্ধটা কি কারণে হলো। হ্যাঁ, আবার অনেক সময় তো টেম্পোরারি বন্ধ না, হতে পারে। কোম্পানি যে কারণেই বন্ধ হোক না কেন সেটি আপনি মানে প্রকৃতভাবে হয়তো লোকসান করেই বন্ধ হয়েছে না, কিংবা উদ্দেশ্য প্রণোদিতই হোক, কিন্তু কোম্পানি তো বন্ধ। বন্ধ, এটি হচ্ছে হ্যাঁ, মূল এখন বিষয়। মনে করেন যে এখন আপনাকে- কোম্পানির কোনো লেনদেন নেই, কোম্পানি পুরোপুরি বন্ধ। আমার প্রশ্ন হচ্ছে বন্ধ কোম্পানির শেয়ার তাহলে কেন ট্রেড হবে? না, আবার এইখানে আপনাকে তো আর একটা জিনিস দেখতে হবে যে বন্ধটা কি হঠাৎ করে কোনো কারণে, জেনুইন কোনো কারণে হয়েছে কিনা, বা একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য হয়েছে না পার্মানেন্ট পিরিয়ডের জন্য হয়েছে। এখন মনে করেন যে হঠাৎ করে আমার একটা কোম্পানির প্রোডাকশন 1 মাস বন্ধ, আপনি কি সাথে সাথে কোম্পানির লেনদেন সবকিছু বন্ধ করে না, দিবেন? মোটেও তাহলে না। তো এই রেগুলেশন রয়েছে যে আপনি যদি কোম্পানি সাময়িকভাবে শাটডাউন করতে চান সেটাও আপনাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ জানাতে ইনফর্ম হবে, করতে কিন্তু হবে, ঢাকা জানাতে স্টক হবে। এক্সচেঞ্জ এই বিষয়টা নিশ্চিত করেছে যে এই তারা দুটি কোনো কোম্পানি ইনফর্ম করেনি, কোনো ধরনের কোনো ইনফরমেশন দেয়নি। ইনফরমেশন দেয়নি। তার মানে আমরা তো ধরে নিতে পারি যে এটি এখানে আমাদেরকে পার্মানেন্টলি বন্ধ হয়েছে। হ্যাঁ, অবশ্যই যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। আচ্ছা, এখন মনে করেন যে লেনদেন বন্ধ করে দিল এই মুহূর্তে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এবার সমাধানটা কি? যে যাদের যে সমস্ত পাবলিকের অলরেডি শেয়ার হোল্ডিং আছে তাদের উপায়টা কি হবে? আবার আপনি একটা প্রশ্ন করলেন লেনদেন কারা করে। এখন এইখানে কিন্তু বিভিন্ন গ্রুপ থাকতে পারে। যেমন এক ধরনের থাকতে পারে যে সে ধরেন আমি একজন স্পন্সর ছিলাম, ডিরেক্টর ছিলাম, আমার শেয়ারটা আমি বিক্রি করে দিয়েছি, এখন আমি কিনতে চাই। তো লেনদেন যদি না চলে তাহলে তো আমি কিনতে পারবো না। আবার কোনো একটা গ্রুপ যদি ফিল করে যে না, এই কোম্পানির যে অবস্থা আছে, আমি যদি ম্যানেজমেন্ট টেক ওভার করি তাহলে আমি হয়তো ভালো করতে পারবো। সো এরকম কোনো ইন্টারেস্টেড গ্রুপ যদি থাকে, তারা যদি এই শেয়ারটা কিনে তারা ম্যানেজমেন্ট নিতে চায়, টেক ওভার করতে চায়, সো আপনি যদি লেনদেন বন্ধ করে দেন সেই স্কোপটাও বন্ধ হয়ে যাবে। সো এখানে আমাদেরকে দেখতে হবে যে আইনের ভিতর থেকেই কিন্তু আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, সমাধানের পথ খুঁজে বের করতে হবে। কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়াটাও কিন্তু সমাধান না। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন, বাজারের বিনিয়োগকারীরা পক্ষে ক্ষতিগ্রস্ত যাবে হবে। এমন সিদ্ধান্তই নেওয়া উচিত। সে বিষয় নিয়ে আলোচনা করব, কি করলে বাজারের পক্ষে যাবে সিদ্ধান্ত। দর্শক, বিরতির পর ফিরে আসছি, তালিকাতার সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতা। আলোচনা করছিলাম পুঁজিবাজারে বাইব্যাকে ফায়দা হবে কিনা। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোস্তফা বিলাল। মোস্তফা বিলাল, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বন্ধ কোম্পানি। বন্ধ কোম্পানি এমনও দেখেছি আমরা মার্কেটে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে কোম্পানির অস্তিত্ব নেই, তার উপর দিয়ে সড়ক চলে গেছে, সড়ক তৈরি হয়েছে, সেই কোম্পানিরও দর বেড়েছে ঢাকার পুঁজিবাজারে। তাহলে কি বলা যায় না যে বন্ধ কোম্পানির শেয়ার দর যখন পুঁজিবাজারে বাড়ে তার মানে এটি নিয়ে কারসাজি হচ্ছে, কারণ কোনো যৌক্তিক কারণ নেই এই শেয়ারের দর বাড়ার। তাহলে বন্ধ কোম্পানি ট্রেড করতে দেওয়ার মানে হচ্ছে কারসাজির সুযোগ করে দেয়া। না, এটা অনসেন্সে ইউ আর রাইট, এটা ঠিক আছে যে বন্ধ কোম্পানির যদি লেনদেন আমরা চলতে দেই এবং সেখানেও যদি দেখি প্রাইস বাড়ে, এখন যে ভিতরে কোনো নিউজ আছে কিনা সেটা অবশ্যই একটা বিশ্লেষণের ব্যাপার। যে হ্যাঁ, এমন হতে পারে যে এখন বন্ধ আছে,
বাট স্পন্সররা এমন কোন ইনিশিয়েটিভ নিচ্ছে উইদিন নেক্সট 3-6 মান্থ এটা আবার প্রোডাকশনে যাবে, চালু হবে। এই ধরনের গুজবও তো ছড়ানো হয়, গুজবও অনেক সময় ছড়ানো হয়, বা এই ধরনের কোনো প্রসেসটা অনেক সময় থাকতে পারে। যদি সেটা থাকে তাহলে তো সেই প্রসেসটাকে তো প্রথমে যেটি হয়, আমরা যে অভিযোগটি পাই সেটি হচ্ছে নিজেদের মধ্যে কেনাবেচা করে শেয়ারের দরটি বাড়ানো হয় এবং তারপরে মার্কেটে একটি গুজব ছড়ানো হয় যে এই কোম্পানি আবার উৎপাদনে যাচ্ছে, প্রোডাকশনে যাচ্ছে। তখন কি করেন সাধারণ বিনিয়োগকারীরা এই শেয়ারগুলো হাই প্রাইসে কিনতে শুরু করে। তখন হচ্ছে যারা কারসাজি করেছিলেন, ম্যানিপুলেটর ছিলেন, তারা আস্তে করে মার্কেট থেকে বের হয়ে যান। আর পুঁজিবাজারের ভাষায় যেটা বলা হয় ফিডিং করিয়ে দেওয়া হয়, সাধারণ যারা শেয়ার হোল্ডার বিনিয়োগ করে তাদেরকে ফিডিং করে তারা বের হয়ে যায়। এই মেকানিজম তো এই ধরনের কোম্পানির শেয়ার লেনদেনের মাধ্যমেই বেশি হয় এবং এই মেকানিজমটা নেই বলা যাবে না, হ্যাঁ, তাই না? এবং আমাদের মার্কেটে যে এই মেকানিজমটা উপস্থিত আছে এটা আমরা কম বেশি সবাই জানি, হ্যাঁ, এবং এই যে আপনি বিনিয়োগকারী হিসাবেও জানেন, রেগুলেটররাও জানে, আমরা যারা অ্যানালিস্ট তারাও জানি। তার মানে প্রাথমিক সমাধানের পথে যাই। সমাধানের পথে আমাদের একজন বিশ্লেষক প্রতিবেদনে বললেন যে এগুলোকে দ্রুত ডিলিস্ট করে ডিলিস্ট করা একটা সমাধান হতে পারে, বাট ডিলিস্ট করলেও আমি বলবো যেমন আমাদের এই যে ওটিসি মার্কেটে অনেকগুলো শেয়ার আছে, অনেকগুলো শেয়ার ডিলিস্ট হয়েছে। বাট তাতে কি এখন পক্ষে বিপক্ষের দুটি বিষয় জায়গায় যাই না, খুব সিম্পলি যাই। সেটা হচ্ছে যে এক পক্ষ বলেন যে সাধারণ বিনিয়োগকারীরা কিছু শেয়ার কিনে রেখেছেন এই ধরনের কোম্পানি যেগুলো বন্ধ, তারা ক্ষতিগ্রস্ত হবেন। মানে মার্কেট কি তাদের পক্ষে থাকবে, নাকি ফার্দার যেন বিনিয়োগকারীরা এইসব কোম্পানির শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত না হন, মার্কেট তাদের পক্ষে থাকবে? কোনটির পক্ষে যাওয়া উচিত? ডিলিস্ট করলে তো বুঝতেই পারছেন। হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে তো আমাদের রেগুলেটরদের কনসার্নটা থাকে যে ফিউচার ইনভেস্টর যারা, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ কি আমরা ধরেই নিই যে যারা অলরেডি কিনছে, ইনভেস্ট করছে, তারা বুঝে শুনেই করছে বা তারা জেনে শুনেই করছে। আর আমরা এই মুহূর্তে যদি কাউকে প্রোটেকশন দিতে চাই, ডেফিনেটলি আমরা চাবো যে ফিউচার ইনভেস্টররা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তখন ডিলিস্টের সলিউশন। বাট আপনি যে সমস্ত কোম্পানির উদাহরণ দিলেন, এই সমস্ত কোম্পানি আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তাহলে দেখবেন যে এদের ম্যাক্সিমামই ওই স্পন্সর বা ডিরেক্টরদের এখন হোল্ডিং আছে 2-3%, 3-4%, 5%, সব বিক্রি করে গেছে। এখন আমাদের কিন্তু রেগুলেশন আছে যে ডিরেক্টরের 2%-এর নিচে থাকতে পারবে না, টোটাল ডিরেক্টর এবং স্পন্সরদের 30%-এর নিচে থাকতে পারবে না। তার মানে কি, দেখেন আমাদের তাহলে এই আইনটাও কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমাদের কোথাও একটা বড় লুপহোল রয়ে গেছে যে এই সমস্ত স্পন্সর ডিরেক্টররা শেয়ার বিক্রি করে দিচ্ছে, বাট আমাদের কোনো পয়েন্ট থেকে এটাকে ধরা যাচ্ছে না। কিন্তু শেয়ার বিক্রির আগে তো আপনাকে স্টকে ডিক্লারেশনও দিচ্ছে না, কিন্তু শেয়ার বিক্রি করে দিচ্ছে। তার মানে কি, তাহলে আমাদের সিস্টেমে কোথাও একটা লুপহোল আছে যে ডিক্লারেশন ছাড়া স্পন্সর শেয়ার বিক্রি করতেছে, বাট সেটা আমরা ধরতে পারছি না, আটকাতে পারছি না। না ধরার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এটা অবশ্যই কোনো না কোনো হাউস থেকে বিক্রি করছে। তো সো ওইখানে আমাদের হাউসের মনিটর বিএসইসি মানে রেগুলার বেসিসে করে, অটোমেশনের মাধ্যমে। তাহলে আমাদের তাহলে লুপহোলটা বের করতে হবে যে কোন লুপহোলের কারণে এটা হচ্ছে। ডেফিনেটলি আইন আছে, আমাদের লিকুইডেশনের আইন আছে, মনিটরিং রয়েছে, আমাদের মনিটরিং আছে, এবং ওই যে কোম্পানি কন্টিনিউয়াস লসে করতেছে, আজকের দিনে কে কত টাকা শেয়ার কিনলো বিক্রি করলো এই বিষয়ে তাৎক্ষণিকভাবে দেখার সুযোগ রয়েছে বিএসইসি। তো যখন দেখছে যে একজন শেয়ার হোল্ডার বা একজন স্পন্সর ডিরেক্টর বাল্ক অ্যামাউন্টে শেয়ার বিক্রি করছে মার্কেটে বা ধাপে ধাপে বিক্রি করছে, সেটি তো বিএসইসি তাৎক্ষণিকভাবে দেখতে পায়। জি। এবং আমাদের যেটা আরেকটা জিনিস, যেটা যে ধরেন এই যে লিকুইডেশনের আইন কিন্তু আমাদের দেশে আছে, সো এইটাকেও কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার যখন 2-4-5-10টা কোম্পানি লিকুইডেট হয়ে যাবে, এবং এই লিকুইডেশন প্রসেসটা শুরু করা উচিত আমার মতে, যে যখন কোম্পানির এনএভি পজিটিভ থাকে, সো দ্যাট কিছু হলেও যাতে শেয়ার হোল্ডাররা রিটার্ন পায়। এবং আপনি যখন মনে করেন যে আমরা যে বেশিরভাগই যেটা দেখি যে এই সমস্ত কোম্পানির স্পন্সর ডিরেক্টর, তাদের অন্য কোনো ব্যবসার কোনো ক্ষতি হচ্ছে না, তাদের সব ব্যবসাই ভালো চলতেছে, তাদের গাড়ি বাড়ি সবই চলতেছে, অথচ লিস্টেড যে কোম্পানিটা সেইটা শুধু লসে আছে। তার মানে কি, তাহলে এইখানে কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একদম জেনুইন লস কারো থাকতে পারে, আমি সেটার ব্যাপারে প্রশ্ন করছি না, বাট আমাদের এক্সপিরিয়েন্স বলছে যে বেশিরভাগই এরকম ওটিসিতে চলে গেছে বা ডিলিস্টেড হয়ে গিয়েছে বা কন্টিনিউয়াস জেড ক্যাটাগরিতে চলে গিয়েছে। কন্টিনিউয়াস এই যে আপনি যেটা বললেন যে বন্ধ, তারপরে লেনদেন চলতেছে, এদের বেশিরভাগই দেখবেন যে এই স্পন্সরদের অন্য ব্যবসা খুবই ভালো চলতেছে, তার গাড়ি বাড়ি সবকিছুই চলতেছে, শুধুমাত্র এই কোম্পানিটার অবস্থা। আমাদের একজন বিশ্লেষক ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক তিনি বলছিলেন যে যারা স্পন্সর ডিরেক্টর, যদি এই কোম্পানি লোকসানের পেছনে তাদের কোনো অনিয়ম থাকে, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। ডেফিনেটলি তো সেইটা আইডেন্টিফাই করে এদেরকে শাস্তি ব্যবস্থা করতে হবে। তাহলে আমার কথা হচ্ছে যে আপনি এই যেটা লিস্টেড করছেন সেইটাকে শুধু লস দেখাচ্ছেন, আপনার অন্য ব্যবসাগুলো ভালো চলতেছে, তাহলে তো ম্যানেজমেন্ট ইজ নট দ্য প্রবলেম,
মানে আপনি ম্যানেজমেন্ট ইনএফিশিয়েন্সি, ম্যানেজমেন্ট ফেলিওরের কারণে তো এটা হয়নি, তার মানে কি এটা আপনার উইলফুল হয়েছে। তো এটাকে যদি আমরা শাস্তির আওতায় না আনতে পারি, এই ঘটনা তো ঘটতেই থাকবে, চলতেই থাকবে। সবাই একই ভাবে আসবে মার্কেটে, মার্কেট এবং থেকে টাকা টাকা তুলবে, নিয়ে টাকা তুলে সমস্ত শেয়ার বিক্রি করে বিক্রি মার্কেট করে থেকে আরেকটা কোম্পানি নামে, লোকসানে দেখিয়ে বের হয়ে যাবে। আরেকটা কোম্পানি না, আরেকটা না, ওই মানে ধরেন আরেকটা নামে আরেকটা নতুন একটা কোম্পানি খুলে তার ওই এক্সিস্টিং ব্যবসায়ী যে চালাবে। এই লিস্টেড এখন কোম্পানির আমরা যে যদি মূল ব্যবসা আমাদের ছিল, পার্শ্ববর্তী দেশের উদাহরণে আসি, পার্শ্ববর্তী দেশের উদাহরণে যেটা করা হয় সেটা হচ্ছে সেবি যেটা করে, নিয়ন্ত্রক সংস্থা, তারা হচ্ছে যদি কোনো কোম্পানি এরকম লোকসানি কোম্পানিতে পরিণত হয় বা এরকম যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে লিকুইডেশনের প্রক্রিয়া তো রয়েছেই, কিন্তু স্পন্সর ডিরেক্টরদের ক্ষেত্রে যেটি হয়, তারা যদি অন্য কোনো কোম্পানির ডিরেক্টর কিংবা স্পন্সর হন, তারা সেটি থাকতে পারবেন না, তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে। প্রত্যাহার করে কিন্তু নিতে হবে, আমাদের দেশে এই কারণ সে ধরনের তো কোনো এক জায়গায় আইন বা অলরেডি বিধান ফেল। তৈরি করা হয়নি। ইটস এ গুড, আমি বলবো এটা একটা গুড আইন, এটা আমাদের দেশেও তো যদি না থাকে এটা ইমপ্লিমেন্ট করা উচিত। অথবা ওই যে আরেকটা যেটা আপনি এর আগে বলছিলেন, যে মনে হতে পারে যে আমি যখন ফেস ভ্যালুর নিচে নেমে যাচ্ছে, 10 টাকায় তখন আমি এসেছিলাম, শেয়ারটি যখন 3 টাকা 4 টাকা চলে আসলো, 3 টাকা না, আরো আগেই আপনি প্রোটেকশনটা দেন, 8 টাকা 7 টাকা 8 টাকা 7-8 টাকায় যখন চলে আসছে, তখন তখন আপনি আমাকে বাইব্যাক protection করতে হবে। দেওয়া শুরু করেন, তখনই স্পন্সররা এই শেয়ারটা কিনে নিতে বাধ্য হবে, বা অ্যাটলিস্ট একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত তারা কিনতে বাধ্য হবে। এরকম কিছু করা যেতে পারে, ইটস পজিটিভ। যদি স্পন্সর ডিরেক্টররাই যদি মানে ফেস ভ্যালুর নিচে যখন নেমে যাবে, সেটি যদি তারা কিনতে যদি বাধ্য থাকেন, তাহলে তারা সব শেয়ার বিক্রি করে মার্কেট থেকে বের হওয়ার কাজটি করবেন যেতে না। পারবেন না, কারণ automatic যেতে যেতে পারবেন গেলেও তাকে আবার সেই শেয়ার কিনে হোল্ড করতে হবে। কিন্তু এই পেছনে আসলে তাদেরকে ধরার কেউ নেই বলেই তারা সব শেয়ার এটা করছে বিক্রি করে মার্কেট এবং থেকে বের হয়ে বেশিরভাগ যাচ্ছে। ক্ষেত্রেই আপনারা ওই যে দেখবেন যে লিস্টেড কোম্পানির যে মূল ব্যবসাটা, সেই স্পন্সর, সেই বোর্ড, সেই ব্যবসায়ী করছে, বাট সে হয়তো নতুন আরেকটা কোম্পানি বানিয়েছে, এখন প্রাইভেট কোম্পানি আরেকটু ব্যাক বানিয়েছে। এন্ডে আসি, যেই ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানি এই কোম্পানিকে লিস্টেড করেছিল, যেটি এখন বন্ধ রয়েছে, তাদের কোনো দায়বদ্ধতা নেই কেন মার্কেটে? ডেফিনেটলি তাদেরকেও দায়বদ্ধতা, তারাই তো সমস্ত কিছু ব্যবস্থা করে, অনুমোদন নেয়ার ব্যবস্থা করে দিয়ে কোম্পানিটিকে মার্কেটে এনেছিল। ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানি জব এখন হয় কি যে সমস্যাটা কোথায় জানেন, ইস্যু ম্যানেজারকে আপনি যখন ধরবেন, তখন সে লজিক দিবে যে আমি যখন এটা মার্কেটে এসেছিল তখন সে যে কাগজপত্র দিয়েছিল তার ব্যবসা তো তখন ভালো ছিল, পরবর্তীতে সে যদি ব্যবসা ফেল করে, সেখানে আসলে ইস্যু ম্যানেজারের কি করার আছে? মানে পোস্ট ইস্যু তার ব্যবসা মনিটরের করার তো কোনো অধিকার ইস্যু ম্যানেজারের নাই। তবে একটা মোরাল কিন্তু এই জায়গায় তো একটি রেগুলেশন দরকার, যে যখন একটি ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানি একটি কোম্পানিকে মার্কেটে নিয়ে আসবে, নিয়ে আসার পর যদি 5 বছরের মাথায় সেটি যদি বন্ধ হয়ে যায়, তাকে জবাবদিহি করতে হবে। তখন নিশ্চয়ই ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানি বেছে বেছে সেই কোম্পানিগুলোকে সিলেক্ট করবে যেগুলো মার্কেটে না 5 বছরের মতো নতুন বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সেই জবাবদিহিতার জায়গাও আমাদের মার্কেটে নেই। তৈরি করতে হবে। আমাদের আরো একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি বাকি আলোচনায়। দর্শক সঙ্গে থাকুন। দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাটা। আজকে আমরা আলোচনা করছিলাম বাইব্যাক নিয়ে, পুঁজিবাজারে বাইব্যাকে ফায়দা হবে কিনা সে বিষয় নিয়ে আলাপ করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোস্তফা বিলাল, পুঁজিবাজার বিশ্লেষক। দর্শক আমরা আমাদের যে মূল আলোচনা, সেই আলোচনা যাওয়ার আগে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারের যে খবরাখবর সেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং সেটি একটু বিশ্লেষণ করতে চাই আমাদের যিনি অতিথি রয়েছেন তার সঙ্গে। ঢাকার পুঁজিবাজারে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসসি এক্স যেটি, সেখানে দেখতে পাচ্ছি 60 পয়েন্টের মতো কমে গেছে, অবস্থান করছে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক 5510 পয়েন্টে। ডিএসসি এস যেটি সরিয়া সূচক, সেখানে 4 পয়েন্টের মতো কমেছে। তারপর ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানেও 21 পয়েন্টের মতো কমেছে। সব মিলিয়ে মার্কেট নেগেটিভ। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 195 কোটি টাকার বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। আজকে দর কমেছে 202টি প্রতিষ্ঠানের এখনো পর্যন্ত। মোস্তফা বিলাল, বাজারের অবস্থা এত খারাপ হলো কি করে, কেন 60 পয়েন্ট মাইনাস? আসলে যে এই হঠাৎ করে যে মাইনাসটা হলো আজকে হলো বা লেনদেন কমে গেল, এটার জন্য আসলে আমরা খুব লজিক্যাল কোনো গ্রাউন্ড বা কারণ দেখছি না আর কি। তো এখন এটার ইন্টারপ্রিটেশনটা অনেকটা এরকম হতে পারে যে আপনি যদি মনে করেন এর আগে ইলেকশনের পরপরই আমাদের মার্কেটে একটা মোটামুটি চাঙ্গা ভাব দেখা দিয়েছিল এবং তখন আপনাদের একটা প্রোগ্রামে আমি এসেছিলাম এবং তখন আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে বাজারে যে এখন যে উত্থান ভাব, তাহলে এখন বিনিয়োগকারীদের কি করা উচিত। আমার যতদূর মনে পড়ে আমি বলেছিলাম যে বিনিয়োগকারীদেরকে একটু সতর্ক আচরণ করতে হবে, বিশেষ করে যারা নতুন করে এই মার্কেটে ঢুকছে। হ্যাঁ, এবং তখন আমরা বিভিন্ন নিউজে দেখেছিলাম যে বিও অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে, নতুন ইনভেস্টর আসছে সব ব্রোকারেজ হাউস থেকে আর কি। তা আমি ব্যাখ্যাটা একটু ওইভাবে দিতে চাই যে আমাদের ধরেন ইলেকশনের আগে মার্কেট অনেক দিন ডিপ্রেসড ছিল, ইলেকশনের পরে
একদম নতুন বছরের শুরুতে শুরুতে মার্কেট কিন্তু অনেক উত্থান হ্যাঁ, হয়েছিল, এবং প্রায় ধরেন- ৬,০০০ পয়েন্টের কাছাকাছি দেখ, পৌঁছে আমি গেছিল যদি সূচক। বলি ধরেন ইলেকশনের আগে আমাদের মার্কেট প্রায় ৫,২০০ সামথিং এ চলে আসছিল, ৩০০ ইন্ডেক্স, হ্যাঁ, ৩০০ কাছাকাছি ৫,৩০০ কাছাকাছি চলে এসেছিল আর কি ইন্ডেক্সটা। ইলেকশনের পরে যেহেতু গভর্নমেন্টের একটা কন্টিনিউশন হলো, স্টেবল গভর্নমেন্ট হলো, ইনভেস্টরদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করলো, তখন কিন্তু আমরা প্রায় এক মাসেই দেখলাম যে ইন্ডেক্সটা প্রায় ৬,০০০ ছুঁই ৫,৯০০ ক্রস করে একদিনে ১৫০ পয়েন্টের মতো বেড়েছে। বেড়েছে। তো অ্যাকচুয়ালি ওই সময়টা যদি আমরা ফিরে যাই, ওই সময় হঠাৎ করে তো আমাদের আসলে ইকোনমির কিন্তু রাতারাতি কোনো পরিবর্তন আমূল হয়নি। চেঞ্জ হয়নি, এখনো হয়নি। বা যে সমস্ত কোম্পানিগুলোর প্রাইস বেড়েছে তাদেরও কিন্তু রাতারাতি কোনো ফিনান্সিয়াল পজিশনের চেঞ্জ হয়নি, কিন্তু প্রাইসটা বেড়েছে কেন? ডিউ টু পাবলিক কনফিডেন্স অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন। এই কারণে যখনই হঠাৎ করে বেশি বিনিয়োগকারীরা এসেছে, তাদের ভিতরে একটা কনফিডেন্সের এক মাসের ব্যবধানে আত্মবিশ্বাস কমে হয়েছে। গেল। এবার আমি আসছি যে হঠাৎ করে একটা কনফিডেন্স গ্রো করেছে, তখন বিনিয়োগকারীরা বেশি আসার কারণে তখন যেহেতু আমাদের সাপ্লাই অফ শেয়ার ইজ লিমিটেড সেম, তখন প্রাইসটা বেড়ে গিয়েছে। এখন এই প্রাইসটা বেড়ে আমি তখন যে সতর্কতা বার্তাটা বলেছিলাম যে ৫,২০০ থেকে ৫,০০০, তখন বোধহয় অলরেডি ৫,৮০০ লেভেলে ইন্ডেক্স চলে গিয়েছিল, তখন কিন্তু আমি ওই পয়েন্টেই বলেছিলাম যে যারা ধরেন ৫,২০০-৩০০ লেভেলে কিনেছে শেয়ার, তারা কিন্তু একটা পর্যায়ে প্রফিট টেকিং করবে। এখন যে বিনিয়োগকারীকে নতুন করে ফান্ড ইনজেক্ট করছে, সে ৫,০০০, আমি ৫,৩০০ লেভেলে কিনেছিলাম, আমি ৫,৮০০ লেভেলে প্রফিট টেকিং করলাম, করার পরে আপনি কিনলেন ৫,৮০০ লেভেলে, তা প্রফিট করার পরে এরকম যখন একটা বড় পোর্শন প্রফিট টেকিং করবে, তখন মার্কেট কিছুদিন স্ট্যাগনেন্ট হয়ে যাবে বা ফার্দার নাও বাড়তে পারে। তখন যদি আবার আপনার মার্কেট কমা শুরু করে, এই নতুন ইনভেস্টররাই কিন্তু তখন আবার বেশি প্যানিক হয়ে যায় এবং তারা আবার সেল দেওয়া শুরু করে। কিন্তু আমরা তো জানি প্রফিট টেকিং এর কিছুদিন পরই আবার মার্কেটে ফার্দার বিনিয়োগ হয়, কারণ যিনি প্রফিট টেকিং করেছেন তিনি প্রফিট রেখে বা সেই প্রফিট সহ মার্কেটে আবার প্রবেশ করেন। নট নেসেসারিলি আমরা তো এটাই যে আবার কিন্তু হবে। এখন যে পরিস্থিতি সেটা দেখে কি যে মনে হচ্ছে না যে profit মার্কেট থেকে টাকা বের হয়ে যাচ্ছে? যে প্রফিট আর নতুন টেকিং করে করেছে, আমি ওখানে বলি যে নট নেসেসারিলি আপনি যেভাবে অ্যানালাইসিস করছেন, যে প্রফিট টেকিং করছে তার অ্যানালাইসিসটা সেটা নাও হতে পারে। না, আমার প্রশ্নটি এখন হচ্ছে যিনি তার মানে সে যদি মনে করেন যে আবার যে প্রফিট টেকিং করেছে, এবং কেউ যদি মনে করেন 20-30% প্রফিট টেকিং করে থাকে, হ্যাঁ, বা 50% প্রফিট টেকিং করে থাকে, ই মে থিঙ্ক যে আমি আরো 1 মাস পরেই ইনভেস্ট করব না, আমি আরো 3 মাস 6 মাস ওয়েট করব। তার মানে মার্কেট থেকে টাকা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, বের হয়ে যাচ্ছে সেটা আমি বলতে চাচ্ছি না। আমি যদি এই মুহূর্তে আইডিয়ালও পড়ে থাকি, যে আমি যদি মনে করি যে না, আমি আরো 6 মাস পরে, আমি অলরেডি 1 মাসে সে অ্যারাউন্ড 30% প্রফিট নিয়েছি, আমি যদি এখন ফিল করি যে না, আমি আরো 6 সবাই মাস একসঙ্গে ফিল করা শুরু করলো। আরো 6 মাস ওয়েট করব, তাই না? এটা তো ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের মাইন্ডসেটের উপর ডিপেন্ড কিন্তু করে। একটু উল্টো চিত্র রয়েছে মার্কেটে, যেগুলো ফান্ডামেন্টাল ভালো সেগুলো দর বাড়ছে মার্কেটে। আপনি লক্ষ্য করবেন ব্যাট বিসি যেমন রয়েছে, এগুলোর কিন্তু দর বাড়ছে। হ্যাঁ, তো এটা তো পজিটিভ সাইন। হ্যাঁ, যেগুলো ফান্ডামেন্টাল ভালো তাদের দর সেগুলো যদি দর বাড়ছে, কিন্তু মার্কেট পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের দর যদি বাড়ে, তাহলে আমি বলবো যে এটা তো গুড সাইন অফ দ্য মার্কেট। তাহলে কিন্তু ইনভেস্টররা, মার্কেটের অবস্থা তো ভালো না। আপনার সাথে কথা বলতে বলে আর 2 পয়েন্ট কমে গেছে, 62 পয়েন্ট মাইনাস। ইনভেস্টর ইজ বিং রেশনাল, যে তারা ভালো কোম্পানির শেয়ারের দিকে বেশি ঝুঁকছে, সেটা বাড়ছে। তার মানে কি সেটা খারাপ মাল্টিন্যাশনাল কিছু যখন দেখি না, বাড়বে but তখন আপনি যদি আবার ওভারঅল দেখেন- মার্কেট মাইনাসে থাকবে। আবার যদি দেখেন না, এখন মাল্টিন্যাশনাল কোম্পানি তো আর যেমন টোটাল রেকেট ব্যাংক মার্কেটকে দেখতে পাচ্ছি এখন, যেমন আজকে যেমন টোটাল মার্কেটকে তো আর top 30 তে মাল্টিন্যাশনাল রিপ্রেজেন্ট করে না। আপনি মনে করেন যে মাল্টিন্যাশনালের যদি 2টা কোম্পানি বাড়ে, আর মার্কেটের বাকি 300টার ভিতর যদি ওই যে বললেন যে লোজার হচ্ছে 202, তাই না? তাহলে বেশি ইন্ডেক্স বাড়ে কমে কেন? যদি বেশিরভাগ কোম্পানির শেয়ার কমে যায়, দাম কমে যায়, আজকে যেমন এই যে 203 তাই না? জিট 203টার দাম কমেছে, এখনো বেশিরভাগ কমেছে বলেই তো ইন্ডেক্স কমে যাচ্ছে। এই অবস্থায় বিনিয়োগকারীরা কি করবেন সেই পরামর্শটি দিয়ে শেষ করতে চাই, আর আলোচনা হয়তো সুযোগ হবে। এখন পরামর্শ কি হবে? বিনিয়োগকারীদের পরামর্শ তো সবসময়ের জন্য একটাই, যে আপনার বিনিয়োগ আপনাকেই বুঝে না, শুনে যখন করতে মার্কেট মাইনাসে থাকে তখন নাকি বিনিয়োগের শ্রেষ্ঠ সময় আপনারা হ্যাঁ, বলেন। যখন ডেফিনেটলি ওই যে আমি যখন বলছিলাম যে মার্কেট আপ ট্রেন্ডে আসলে নতুন করে বিনিয়োগ করাটা কিছুটা ঝুঁকিপূর্ণ, বরং আমি এখন বলবো যে মার্কেট কমার সময় বিনিয়োগকারীরা দেখে দেখে বুঝে শুনে, নট দ্যাট যে একবারেই তাকে সব
কমতেছে যে একদিনেই তাকে সব ইনভেস্ট করতে হবে তা না, সেই ক্যান টেক না, অন্য সময় যেটা হয় যে মার্কেট কমে যাওয়ার পেছনে আমরা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিকে দায়ী করি, বাংলাদেশ ব্যাংক সেটাই অমুক কথা বললাম যে বলেছে, এই সেই মুহূর্তে কথা আমাদের বলেছে। এই কাছে মুহূর্তে কিন্তু এমন কোনো ঘটনা, এমন কোনো কোনো কারণ, ঘটনা কোনো ঘটেনি, কিছুই নেই যে এরকম ভাবে মার্কেট ম্যানেজ হ্যাঁ হবে, হ্যাঁ, তারপরেও ওইটাই মার্কেট তো আমি বললাম যে ভিজিবল কোনো কারণ কিন্তু আমরা দেখছি না। তো সো একটা কারণ হতে পারে যে যারা প্রফিট টেকিং করছে তারা হয়তো একটু ইনঅ্যাক্টিভ হয়ে প্রফিট আছে। টেকিং কারা করেছে? ইনস্টিটিউশন গুলো, তারা প্রচুর সেল যারাই প্রেসার দিচ্ছে। করুক কারণ এইভাবে সেল প্রেসার দেওয়ার ক্ষমতা তো সাধারণ বিনিয়োগকারীদের না না নেই। না, যারাই প্রফিট টেকিং করুক তারাই হয়তো একটু ইনঅ্যাক্টিভ আছে। হয় কি যে যখন মনে করেন যে আমাদের তো ইনভেস্টরদের সবার এক্সপেকটেশন থাকে যে মার্কেট শুধু বাড়তেই থাকবে, হ্যাঁ আমরা আজকে কিনবো 2 দিন পরে, কিন্তু কারেকশন যখন এত লম্বা সময় ধরে চলে তখন সেটাকে আসলে কারেকশন বলা শুরু যায়। করে হ্যাঁ। তখন ওই সবাই আবার প্যানিক হয়ে যায়। জি, অসংখ্য ধন্যবাদ মোস্তফা বিলাল আমাদেরকে টালি খাতায় সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আরেকদিন আপনার সঙ্গে আরো বিস্তারিত আলোচনার ওকে, সুযোগ হবে ধন্যবাদ এই বিষয় আপনাকে, নিয়ে। ডিভিসি কে ধন্যবাদ। জি, দর্শক এই ছিল আমাদের ইসলামী ব্যাংক নিবেদিত আজকের টালি খাতায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।